নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, এই যে আমার পেছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন, একটি মিছিল এগিয়ে আসছে সামনের দিকে। এই মিছিলে অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কেন এত মানুষ এলো এই সিপিআইএম পার্টির বাংলা বাঁচাও যাত্রায়? যে যাত্রা শুরু হয়েছিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে 29শে নভেম্বর, শেষ হবে আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে। এই মিছিল যত নিচের দিকে নেমে আসছে, এই মিছিলে অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে এই মিছিলে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা? এই কারণেই বৃদ্ধি পাচ্ছে, রাজ্যের মানুষ 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, তখন যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার ব্যর্থ হয়েছে বলেই রাজ্যের মানুষ মনে করছে। কেন ব্যর্থ হয়েছে? তখন তৃণমূল কংগ্রেস বলেছিল রাজ্যের গণতন্ত্র তারা সুরক্ষিত করবে, রাজ্যে শিল্প কলকারখানা গঠন করবে এবং রাজ্যের ক্রমবর্ধমান বেকার সমস্যার সমাধান করবে। সরকারি ক্ষেত্রে দুর্নীতিমুক্তভাবে নিয়োগের প্রক্রিয়া তারা চালিয়ে যাবেন। রাজ্যের মানুষকে সার্বিকভাবে যাতে উন্নয়নমূলক পরিস্থিতির মধ্যে বসবাস করতে পারে সে ব্যবস্থা করবেন। রাজ্যের নারীরা সুরক্ষিত থাকবেন। দরিদ্র অংশের মানুষ তাদের আরো ভালো অবস্থায় থাকতে পারবেন। প্রত্যেকটি কাজে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে বলেই সিপিএম পার্টি এই প্রচারটা শুরু করে দিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই, এবং মানুষ সেটা খানিকটা হলেও বিশ্বাস করলো। মানুষ কেন বিশ্বাস করলো? মানুষ এই কারণেই বিশ্বাস করলো, 2011 সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর 2011 থেকে 2025 এই সময়কালের মধ্যে যে নীতি দ্বারা পরিচালিত হচ্ছে এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, তারা এমন কোনো নীতি গ্রহণ করতে পারেনি যার দ্বারা পশ্চিমবঙ্গের বুকে কিছু শিল্প কলকারখানা গড়ে ওঠে, যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে, ক্রমবর্ধমান যে বেকার সমস্যা সে খানিকটা হলো সমাধান হতে পারে। সেটা হয়নি। শিল্প কলকারখানা গড়ে ওঠেনি মানেই মানুষের কর্মসংস্থান সেইভাবে হয়নি। যে কারণেই একটা বড় অংশের বেকার যুব সমাজ তারা কাঁধে কাঁধে একটি কালো ব্যাগ কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়লো পরিযায়ী শ্রমিকের নাম নিয়ে ভিন রাজ্যে। সেখানে গিয়ে বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছে বাংলার মানুষ, বাঙালি হওয়ার কারণে, সেটা ভিন্ন বিষয়। এখন বিষয় হচ্ছে, সরকারি বেসরকারি ক্ষেত্রে মানুষের কর্মসংস্থান হয়নি, বেকার সমস্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে কি কর্মসংস্থান হলো? বামফ্রন্ট সরকার আমলে দুর্নীতি মুক্তভাবে যে সমস্ত শ্রমিক কর্মচারীরা নিয়োগ হতে পেরেছিলেন, বয়সের কারণে, প্রকৃতির কারণ নিয়মেই তারা অবসর গ্রহণ করে বাড়ি চলে গেল, সেই পদগুলো শূন্য হলো। রাজ্যের সরকারি সংস্থাগুলোয় লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে। সেই সমস্ত জায়গায় কিছু কিছু ক্ষেত্রে অস্থায়ী ভিত্তিতে, চুক্তি ভিত্তিতে কর্মচারী নিয়োগ হলো ন্যূনতম বেতনে। সেই কারণেই এই এই অস্থায়ী এবং চুক্তির ভিত্তিতে কর্মচারীদের মধ্যে একটা অংশ, সবাই নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে লাগলো তারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে তারা নিজেদের আর্থিক সচ্ছলতা খানিকটা বাড়াতে চেষ্টা করলো। অভিযোগ উঠলো বিভিন্নভাবে। আর সরকারি সংস্থায় এই ক্রমাগতভাবে সংকুচিত করে নিয়ে আসা যে ব্যবস্থা রয়েছে, সে ব্যবস্থার মধ্য দিয়ে যদি দুর্নীতিমুক্তভাবে কিছু কর্মচারী নিয়োগ হতে পারতো, তাহলে তাদের পরিবার পরিজনগুলো, কিছু মানুষের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারতো। কিন্তু এই যৎ সামান্য নিয়োগ যা হয়েছে, সেখানেও সীমাহীন দুর্নীতির অভিযোগ। সেই কারণেই হাজার হাজার মানুষের আজকে তারা চাকরিচ্যুত হয়েছেন, পরিবার পরিজন নিয়ে পথে বসেছেন। স্বাভাবিকভাবেই রাজ্যের বেকার যুব সমাজের আর্থিক সংকটের জায়গা থেকে মুক্তি পেল না, একটা আর্থিক অনটনের বোঝা তাদের মাথায় চেপে বসলো। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের প্রতি মানুষের অনীহা, মানুষের ক্ষোভ বৃদ্ধি পেল। মানুষের এই সরকারের উপর থেকে আস্থা, ভরসা, বিশ্বাস সব হারাতে শুরু করলো। এছাড়াও যে দুর্নীতি রয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সেই দুর্নীতি কোথায় হয়েছে আমি ব্যাখ্যায় যাব না, কয়েকটি জায়গার নাম উল্লেখ করে দিই। সেটা হচ্ছে ওই যে সারদা, যেখানে গরিব মানুষ টাকা জমা রেখেছিল, সেই সারদায় দুর্নীতি। দুর্নীতি হয়েছে নারদায়। দুর্নীতি হয়েছে রেশন ব্যবস্থায়, গরিব মানুষের খাদ্য সরবরাহকারী রেশন ব্যবস্থা, সেখানে সীমাহীন দুর্নীতির অভিযোগ। দুর্নীতি হয়েছে শিক্ষা ব্যবস্থায়, দুর্নীতি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। এইসব দুর্নীতির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এই শাসক দলের বিরুদ্ধে তো অভিযোগ উঠেছে। শাসক দলের একাধিক নেতা মন্ত্রী তারা এই অভিযোগের ভিত্তিতে জেল খেটেছে। পরবর্তীকালে তারা জামিনে, যদিও এখন সবাই মুক্ত, সেটা ভিন্ন বিষয়। এখন বিষয় হচ্ছে, এই দুর্নীতির কারণেই রাজ্যের মানুষের মাথায় এক সংকটের বোঝা। আরেকদিকে একটি স্পর্শকাতর জায়গা হচ্ছে
আমরা আমাদের রাজ্যের নারী সমাজ, নারীদের উপরে যে সীমাহীন নির্যাতনের অভিযোগ 2011 সালের পর থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে একটা আক্রমণে নেমে এসেছে নারী সমাজের প্রতি। আমরা যদি একটু লক্ষ্য করি, হাঁসখালি থেকে কামদুনি হয়ে কসবা হচ্ছে পার্ক স্ট্রিট হয়ে আপনি আরজিকর হয়ে আপনি কসবা ল কলেজে পৌঁছে যান, ল কলেজ থেকে চলে যান পাঁশকুড়ার এক স্বাস্থ্যকেন্দ্র, সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে হচ্ছে দুর্গাপুরের আইকিউ সিটি, সেখানে বেসরকারি হচ্ছে মেডিকেলের ছাত্রী, তার উপরে গণধর্ষণের অভিযোগ। এই প্রত্যেকটি গণধর্ষণের অভিযোগে অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে নাম হচ্ছে অভিযুক্ত হিসাবে তৃণমূল কংগ্রেসের একাধিক স্তরের নেতাকর্মীদের নাম উঠে এসেছে। অনুব্রত মণ্ডলের কথা আর নাইবা বললাম, আমরা প্রত্যেকেই জানি। স্বাভাবিকভাবেই নারীরা অসুরক্ষিত, সেই কারণেই তৃণমূল কংগ্রেসের উপরে রাজ্যের মানুষের, এই ক্ষতিগ্রস্ত বঞ্চিত অংশের মানুষের ক্ষোভ ক্রমাগতভাবে বৃদ্ধি পেল। তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে শুরু করলো, সমর্থন হারাতে শুরু করলো মানুষের, দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো। এবং তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড হিসেবে মনে করা হয় যে সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোটও তৃণমূলের কাছ থেকে স্রোতের মতো ভেঙে বেরিয়ে আসতে থাকলো। কেন? কারণ তাদের উপরেও সীমাহীন বঞ্চনার অভিযোগ, তাদেরকেও বঞ্চনার শিকার হতে হয়েছে, সেই কারণে সংখ্যালঘু ভোটও ভেঙে বেরিয়ে আসতে লাগলো। এই অংশের মানুষরা মনে করেছিল বিজেপি, তাদের বিভ্রান্তিমূলক প্রচারের পর মনে করেছিল রাজ্যের মানুষ যে বিজেপি হয়তো শাসকের যে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে পারবে, ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেখানেও বিজেপি ব্যর্থ হয়েছে। বিধানসভার ভেতরে রাজ্যের মানুষ বিজেপি 3 থেকে 77 জন বিধায়ক পৌঁছে দিল এই কারণেই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, কর্মসংস্থানের দাবিতে লড়াই করবে, নারী সুরক্ষার দাবিতে লড়াই করবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে লড়াই করবে, সার্বিকভাবে আর্থিক উন্নয়নের স্বার্থে লড়াই করবে। সে পথে বিজেপি হাঁটলো না। বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতির পথে হাঁটলো বিধানসভার অন্দরে, বিধানসভার বাইরে, এমন অভিযোগ তো সিপিআই পার্টি বারবার তুলেছে। স্বাভাবিকভাবেই মানুষ এটা প্রত্যক্ষ করতে পেরেছে। তৃণমূল থেকে আসা বঙ্গ বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে বিজেপির একটা বড় অংশ সারা রাজ্যব্যাপী হিন্দু মুসলমান এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে চলল। মানুষ বুঝতে পারলো এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে মানুষকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়া যায় না। কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কলকারখানা গঠনের লক্ষ্যে লড়াই করা যায় না ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে। আর যাই হোক, যেমন নারী সুরক্ষা দেওয়া যায় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় না। স্বাভাবিকভাবেই বিজেপির প্রতিও মানুষের ক্ষোভ বৃদ্ধি পেতে লাগলো এবং বিজেপি ছেড়ে মানুষ বেরিয়ে আসতে লাগলো। আর একটা বিষয়, সিপিএম পার্টি যে ধারাবাহিক যে প্রচারটা করে আসে, বিজেপি এবং তৃণমূলের যে সেটিং এর একটি প্রচার সিপিএম পার্টি করে আসে, সেই প্রচারটাও হচ্ছে রাজ্যের মানুষ, এই শোষিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত মানুষেরা হচ্ছে খানিকটাও বিশ্বাস করতে শুরু করলো। কেন বিশ্বাস করলো? এই যে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই তদন্তের দায়িত্ব কাদের ছিল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তেড়ে ফুড়ে ময়দানে নামলো, কিছু মানুষকে গ্রেফতার করলো, কিন্তু পরবর্তীকালে সেই মানুষগুলোর শাস্তির ব্যবস্থা পাইয়ে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করতে পারেনি বলেই মনে করা হচ্ছে, একমাত্র আরজি করের সঞ্জয় রায় ছাড়া। স্বাভাবিকভাবেই এই প্রত্যেকটি যে বড় দুর্নীতি, শিক্ষা ব্যবস্থায়, রেশন ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, প্রত্যেকে আজ জামিনে মুক্ত। তাহলে পরে কেন্দ্রের সরকারে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি তদন্ত চালাচ্ছে, সর্বোচ্চ স্তর পর্যন্ত শাস্তির ব্যবস্থা করতে পারেনি। স্বাভাবিকভাবেই নিজের সেটিং এর বিষয়, এটা মানুষের মধ্যে খানিকটা বিশ্বাসের জায়গা পৌঁছলো। সেই কারণেই তো বিজেপির প্রতিও মানুষের আস্থা ভরসা ক্রমাগতভাবে কমতে শুরু করলো, বৃদ্ধি পেল বিজেপির প্রতিও ক্ষোভ। স্বাভাবিকভাবেই বিজেপির কাছ থেকেও মানুষ ধীরে ধীরে সরে আসতে শুরু হলো বিজেপির রাজনৈতিক শক্তি দুর্বল হওয়ার সম্ভাবনা, এবং দুর্বল হতে শুরু করলো। এক কথায় বলা যেতে পারে বিজেপির রাজনৈতিক রক্তক্ষরণ শুরু হতে লাগলো। তাহলে একদিকে তৃণমূল কংগ্রেস জনসমর্থন হারালো, অন্যদিকে বিজেপিও জনসমর্থন হারালো। তাহলে পরে এই অংশের মানুষগুলো, এই ক্ষতিগ্রস্ত অংশের মানুষগুলো কোথায় যাবে? তখন তারা দেখলো সিপিআইএম পার্টি একমাত্র, তারা ধারাবাহিকভাবে এই রাজনৈতিকভাবে দুর্বল হওয়ার পরেও ধারাবাহিকভাবে এই দুর্নীতির বিরুদ্ধে কর্মসংস্থানের লক্ষ্যে লড়াই সংগ্রাম শুরু করে দিল। ধীরে ধীরে সারা রাজ্যব্যাপী যে সমস্ত অংশের মানুষেরা বামফ্রন্ট সরকার পরাজিত হওয়ার পর বামফ্রন্টের লাল ঝান্ডা ঘরের কোণে তুলে রেখে দিয়ে
কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছিল তৃণমূলের ঘাসপুলাকা ঝান্ডাটি এবং বিজেপির পদ্মপুলাকা ঝান্ডাটি, যারা কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছিল। বিজেপি এবং তৃণমূলের প্রতি হতাশাগ্রস্ত হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে তারা আবার সেই ঘরের কোণে বিছানার নিচে থেকে লাল ঝান্ডাটি আবার বের করে ভাঁজ খুলে আবার একটি লাঠির মাথায় বেঁধে কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়লো সিপিএম পার্টির মিটিং মিছিলে। স্বাভাবিকভাবেই সিপিএম পার্টি ধীরে 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 শক্তি বৃদ্ধি করতে শুরু করলো। আজকে সেই শক্তিটা ঝাঁপিয়ে পড়েছে, সেই শক্তিটা পুরোটাই গিয়ে পড়েছে বাংলা বাঁচাও যাত্রায়। সেই কারণেই তো বাংলা বাঁচাও যাত্রায় এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর এই অংশগ্রহণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। কার সিপিএম পার্টি যে স্লোগানটা দিল, সরকার তাদের দুর্নীতিগ্রস্ত নীতি পরিবর্তন করবার কোনো লক্ষণ যখন দেখা যাচ্ছে না, তাহলে এই সরকারটাকে পরিবর্তন করতে হবে, এই সরকারটাকে বদলে দিতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে মানুষ সেই প্রচারটাকে লক্ষ্য করেই আবার ঝাঁপিয়ে পড়ল সিপিএম এর সঙ্গে লড়াই আন্দোলনে। যে মিছিল শুরু হয়েছিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে, সেই মিছিল শেষ হবে আবার সেই কলকাতায় এসে। অতএব যাত্রাপথ কোচবিহার থেকে কামারহাটি, উত্তর 24 পরগনার। এই মিছিল যত এগিয়ে আসবে, এই মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা দেখেই আবার আশঙ্কায় ভুগতে লাগলো, খানিকটা হলো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো বিজেপি এবং তৃণমূল। সেই কারণেই সিপিএম পার্টি যেটা বলবার চেষ্টা করছে, হুমায়ুন কবিরকে একটি নাট বল্টু হিসাবে ব্যবহার করতে চাইছে এই বিজেপি এবং তৃণমূল, যাতে করে তৃণমূল থেকে বেরিয়ে আসা যে সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, সেটা যাতে সিপিএম এর দিকে যা এসছে আর যাতে না আসে, তাদের একটা জায়গায় আটকে দাও। সেই কারণেই এই মন্দির মসজিদের রাজনীতি। তাহলে পরে এই দুটো রাজনৈতিক দল শিল্প কলকারখানার কথা বলছে না, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের কথা বলছে না, যার মধ্য দিয়ে মানুষ একটি রাজ্যের সার্বিক উন্নয়ন হতে পারে। শিল্প কলকারখানা যদি গড়ে ওঠে, তাহলে রাজ্যের মানুষ আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পাবে, সচ্ছলতার সঙ্গে বাস করতে পারবে। এটা চায় না ডানপন্থী রাজনৈতিক দলগুলো, তারা চায় মানুষকে দরিদ্র রেখে তাদের পেছনে যাতে ঝান্ডা নিয়ে ছোটে, এটাই বলবার চেষ্টা করছে। আর বামপন্থীরা বা সিপিএম পার্টি এর বিরুদ্ধে লড়াই করছে। শিল্প কলকারখানা গঠন, গণতান্ত্রিক পরিবেশের পুনরুত্থান, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবার জন্য একদিকে যেমন বামপন্থী আইনজীবীরা আদালতের মধ্যে লড়াই করছে, বামপন্থী রাজনৈতিক দল সিপিএম পার্টির রাজনৈতিক দল রাজ্যের মানুষকে, ক্ষতিগ্রস্ত সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তার লড়াইতে নেমে পড়েছে। আর এটা দেখেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, যদি বামপন্থীরা শক্তিশালী হয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আরো দুর্বল হবে। 2011 সালের আগে যেমন বিজেপি ছিল পশ্চিমবঙ্গে, বিজেপি সেই অবস্থায় পৌঁছে যাবে। এটা কিন্তু বিজেপি বিলক্ষণ বুঝতে পারলো। আর বিজেপি যদি দুর্বল হয় পশ্চিমবঙ্গে, স্বাভাবিকভাবেই সিপিএম পার্টির যেটা কথা, তৃণমূল কংগ্রেস অটোমেটিক্যালি পশ্চিমবঙ্গে দুর্বল হবে, যেটা বিজেপিও চায় না, তৃণমূলও চায় না। স্বাভাবিকভাবেই আবার হিন্দু মুসলমানের রাজনীতি করে আবার মানুষকে বিভাজন করে দিয়ে বিজেপি করবে হিন্দুত্বের রাজনীতি, তৃণমূল করবে মন্দির মসজিদের রাজনীতি। এর বিরুদ্ধে তো রাজ্যের মানুষ আজকে বামপন্থীদের বেছে নিয়েছে। আর এই যে বামপন্থীদের যে জনসমর্থন এসে, বামপন্থীদের প্রতি যে জনসমর্থন আসছে, কাতারে কাতারে মানুষ আবার বামপন্থীদের সমর্থন করছে, আস্থা ভরসা বিশ্বাস রাখছে। এই বিশ্বাসের মর্যাদা দিয়ে যদি বামপন্থীরা লড়াই আন্দোলন সংগ্রাম করতে পারে, তাহলে 2026 সালে রাজ্যের মানুষ যেটা চাইছে, সরকার নীতি বদল করতে না চাইলে, নীতি বদল না করলে, প্রধান বিরোধী দল বিজেপি যদি নীতি বদল না করে, তাহলে এই সরকারটাকে বদলে দিতে হবে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকেই সরিয়ে দিতে হবে। এই পথেই এগোতে গিয়ে মানুষকে মর্যাদা দিয়ে যদি লড়াই করতে পারে, তাহলে 2026 সালে বিধানসভা নির্বাচনে সিপিএম পার্টি দ্বিতীয় রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, প্রচুর পরিমাণে শেয়ার করে এই ভিডিওটিকে পৌঁছে দিন। আর দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।